এই পথসভায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছে পটুয়াখালী জেলা ছাত্র যুব শ্রমিক অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আরো আমার সাথে ঢাকা থেকে, যাত্রাপথে বরিশাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুক্ত হয়েছে। যারা সময় স্বল্পতার কারণে বক্তব্য রাখেন নাই, আমার সাথেই বরিশাল আমরা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, তাদের সাথে এই বিভাগের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি, খোঁজ খবর নিয়েছি। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল বিভাগীয় গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল 5 আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রাসেল ভাই। ঢাকা থেকে আমাদের সফর সঙ্গী হয়েছেন পিরোজপুর মঠবাড়িয়া 3 আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার সমর্থিত প্রার্থী তরুণ ব্যবসায়ী এবং উদ্যোক্তা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমরান খান রাসেল। আমার সাথে ঢাকা থেকে এসেছেন ঝালকাঠি 1 আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী হোসাইন শাহাদাত। আমার সাথে আপনাদের এলাকার সন্তান পটুয়াখালী 1 আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম। পটুয়াখালী 4 আসনের মনোনীত প্রার্থী রবিউল ইসলাম এবং বাউফলেও পটুয়াখালী 2 আমাদের মনোনীত প্রার্থী হাবিব মাস্টার, তিনি এই মঞ্চে আছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। সবাই কথা বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যেত। এমনিতেই 4টার প্রোগ্রাম, এখন প্রায় 7টা বাজে, 3 ঘন্টা লেট হয়েছে। আমরা আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি। অনেক মানুষের কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করা, দাঁড়িয়ে থাকা, এবং যেহেতু একটি রাস্তার একটি অংশ বন্ধ করে সমাবেশ করতে হয়েছে, মানুষের যদি কষ্ট হয়ে থাকে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে এইটুকু আপনাদেরকে বলতে পারি, আজকের আমাদের যে সমাবেশ, এই সমাবেশও এই আপনাদেরকে কেন্দ্র করেই। গণ অধিকার পরিষদের যে দলীয় স্লোগান জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের রাজনীতি, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই সংগ্রাম। সেই সংগ্রামকে সাফল্যের রূপদান করার জন্যই আজকের এই পথসভা, যেই পথসভা ইতিমধ্যেই একটি সমাবেশে রূপ নিয়েছে। সুতরাং রাজনৈতিক দলের কর্মকাণ্ড জনগণকে ঘিরে, কাজেই কখনো কখনো সেই বৃহত্তর স্বার্থে হয়তো কিছু সমস্যা আমাদেরকে একটু দুর্ভোগ সাময়িক সময়ের জন্য আমাদেরকে মেনে নিতে হয়। আজকে মূলত আমার সফরটি ছিল 5 দিনের। এই পটুয়াখালী, বাউফল, গলাচিপা, 10 পিনায় সব জায়গায় একটু সময় নিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আমরা দেখেছি অনেকের সাথে আমার পরিচয় নাই, কিন্তু সেই ফ্যাসিবাদী জমানায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রদের যৌক্তিক দাবি, কোটা সংস্কার আন্দোলন করেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, নিগ্রহের শিকার হয়েছি, কোটা সংস্কার থেকে যখন রাষ্ট্র সংস্কারের আন্দোলন করতে গিয়েও বারবার আক্রান্ত হয়েছি, দল মত নির্বিশেষে এলাকা তথা সারা দেশের মানুষের সহানুভূতি পেয়েছি, দোয়া পেয়েছি। সেই কারণেই যেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পাক সুস্থ রেখেছে মানুষের দোয়া এবং ভালোবাসায়। এই জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পূর্বে এই ফ্যাসিবাদী শক্তির সর্বাত্মক টার্গেটে পরিণত হয়েছিলাম। কারণ ফ্যাসিবাদ
শক্তিকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং ছাত্র যুবক তরুণরা যদি কোন সরকারকে শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে তাদের পরিণতি কি হয় সেটা পৃথিবীর ইতিহাসে লেখা আছে। আপনারা বাংলাদেশে দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই তরুণদের আন্দোলন আজকে আর শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে কর্তৃত্ববাদী শক্তির মস্তককে উড়িয়ে দিচ্ছে। আপনারা সর্বশেষ শুনেছেন মাদাগাস্কার নামক একটি রাষ্ট্রের প্রেসিডেন্টও শেখ হাসিনার মতো এই তরুণদের আন্দোলনের মুখে পালিয়ে গেছেন। তার আগে নেপালে আপনারা দেখেছেন এই বাংলাদেশের তরুণদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নেপালের কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে দিয়েছে। তার পূর্বে ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী স্বৈরাচারী যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণরা আন্দোলন করছে। আজকে বাংলাদেশের তরুণরা সারা বিশ্বের তরুণদেরকে পথ দেখাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকামী যুবকরা সারা বিশ্বের তরুণদেরকে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। তো আপনাদের এলাকার সন্তান হিসেবে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশি বিদেশি নানান শক্তির টার্গেটে পরিণত হয়েছিলাম। সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই ঘোষণাপত্র হয়েছে সেইখানে সম্ভবত 7-8টি রাজনৈতিক দলের প্রধানদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই ঘোষণাপত্র দিয়েছেন। সেইখানেও এই আপনাদের এলাকার ক্ষুদ্র সন্তান হিসেবে এই আন্দোলন সংগ্রামে আমাদের অবদানের কারণে আমাদের থাকার সৌভাগ্য হয়েছে এবং এই সরকারের প্রতিটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মিটিংয়ে রাজনৈতিক শীর্ষ দল সমূহের সাথে যখন সরকার মত বিনিময় করে পরামর্শ নেয় আমাদেরকেও সেখানে ডাকে মূল্যায়ন করে। একই সাথে জেলা উপজেলা পর্যায়েও ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন আইন শৃঙ্খলা মিটিং সহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সেই মিটিংগুলোতেও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা থাকে। সরকারে যারাই থাকে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলছে আমাদের সরকার, জামাত বলছে আমাদের সরকার, এনসিপি বলছে আমাদের সরকার, আমরা সকলেই বলছি আমাদের সরকার, কারণ আমরা সকলেই মিলে এই ফ্যাসিবাদী স্বৈর শাসনকে উৎখাত করেছিলাম। কাজেই এই সরকার আমাদের সকলের সরকার, কিন্তু এই সরকারকে আমরা সকলে যে পরামর্শ দেই সেই পরামর্শ হয়তো সরকার একইভাবে আমলে নেয় না, যার ফলে শুরুর দিকে সরকারের যে একটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল এখন সেটি ডে বাই ডে কমছে। কারণ সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কিংবা কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডে, যেমন কিছুদিন আগে বিএনপির মহাসচিব বলেছিলেন এই সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, তাদেরকে উপদেষ্টার পদ থেকে সরে যেতে হবে। আজকে জামাতের নায়েবে আমির তাহির সাহেব বললেন সংখ্যা উল্লেখ করে যে সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন, এমনকি আগামী নির্বাচনে প্রশাসনিক সেটআপ দেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পদে তাদের লোকজনকে সেট করার জন্য চাপ তৈরি করছে। তো এই কথা কিন্তু আমরাও আগে বলছিলাম যে সরকারের কিছু উপদেষ্টার কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, সরকারের প্রতি জনগণের আস্থা, রাজনৈতিক দলগুলোর আস্থা নষ্ট করছে। তাদেরকে সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে এই পটুয়াখালীতেও আমি বলেছিলাম। তো আমরা কথা
বলি 6 মাস আগে কিংবা 1 বছর আগে, 6 মাস 1 বছর পরে হলেও সেটা ফলে। ইউটিউব গুগলে যান, অসংখ্য বক্তব্যে বলেছিলাম আওয়ামী লীগের আমলে যে কালো মুজিব কোটের আধিপত্য, ওই এমন এক সময় আসবে ফিরি দিলেও মানুষ মুজিব কোট নিবে না। গুলিস্তানে মুজিব কোট কেউ বেচবে না। হয়েছে পরিণতি তাই। এখন কেউ মুজিব কোট পরে, অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশনের পরে ভালো লাগে, এই কারণে আওয়ামী লীগ করে না, সেও ভয়ে এখন মুজিব কোট পরে না। আমরা বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফ্যাসিবাদী স্বৈর শাসক প্রধানমন্ত্রীর গণভবন দখল করতে হবে, গণভবনের সুইমিং পুলে দেশের জনগণ সাঁতার কাটবে। হয়েছে। কারাগারে বন্দি থেকে, প্রিজন ভ্যান থেকে বলেছিলাম আর মাত্র 10% বাকি আছে। হয়েছে। হয়েছে। আজকে আস্তে আস্তে একটা পুরনো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে। 2023 সালের 13 অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে। ব্যাখ্যা বিস্তারিত বলি নাই, রাজনৈতিক সচেতন কর্মীরা বোঝে। বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজে আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি, গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ারও মুক্তি হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরও মুক্তি হয়েছে। আমরা যেই কথা বলি 6 মাস 1 বছর পরে হইলেও তা বাস্তবে ফলে। আজকে একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি। নির্বাচন হবে, আমরা আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণ অভ্যুত্থানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে। তো কাজেই স্থান কাল পাত্র ভেদে আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন, প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। এখন কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায়, কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়, আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আজকে যদি কথার বাহাসে টেলিভিশন, পত্র পত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাকযুদ্ধ চালায়, সেই পরিস্থিতি কিন্তু কারো জন্য ভালো কিছু পরে বয়ে আনবে না।